ঢাকার ১৩ আসনে বৈধ ১১৯ মনোনয়ন, বাতিল ৫৪, যাচাই বাছাই শেষ হচ্ছে কাল, কমিশন বা আদালতে আপিলের সুযোগ। হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শাস্তি নিশ্চিতে তাড়াহুড়োর সুযোগ নেই। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়, জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখার তাগিদ। এবং নতুন সরকার না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। সস্ত্রীক মাদুরোকে নেওয়া হচ্ছে নিউ ইয়র্কে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। ঢাকার ১৩ আসনে ২৫৩ মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে ১৭৪টি। এর মধ্যে ১১৯টি বৈধ এবং বাতিল করা হয়েছে ৫৪টি। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য দেন বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাতিলের কারণ লিখিতভাবে জানানো হবে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন বা আদালতে আপিল করা যাবে। ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত থাকবে আপিলের সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনের আমাদের মোট মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন ২৫৩ জন। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। আজকে বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। এদিকে নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। শনিবার পুরোদমে চলেছে কাজ। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে সকাল থেকেই দেখা যায় ব্যস্ততা। স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে, পরে আপিলের ঘোষণা দেন তিনি। এদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে রোববার পর্যন্ত। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে সকাল থেকেই দেখা যায় ব্যস্ততা। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কার্যালয়। মনোনয়নের বৈধতায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা। পাশাপাশি স্ব নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। ভোটারে সমতল হতে হবে, সেটা তো আপনি পারবেন না। কর্মীতে সমতল হতে হবে, সেটা তো পারবেন না। তো জনপ্রিয়তা, ভোটের আধিক্য, ভোটারদের উৎসব, কর্মীদের অ্যাক্টিভিটিস, এটা তো বড় দল এগিয়ে থাকবে, এটাই ন্যায্য। গত এক সপ্তাহে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার, তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। মানুষ দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। ১২ই ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্রের তথ্যে অসঙ্গতি থাকায় প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে আপিল করার ঘোষণা দেন তিনি। এটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা ৯ ভোটার না। এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ৯ ভোটার না। এদিকে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল এবং ৭টি বৈধ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ ১, ২, ৩ আসনে ৬ জনের প্রার্থিতা বাতিল ও ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। পরাজিত শক্তি বা
বাধা সৃষ্টি করলে তা অতিক্রম করেই সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভোটের সময় ঘনিয়ে এলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে উল্লেখ করে তা উতরে যেতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব, আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। গণভোটের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বিষয়টি ইশতেহারে সুস্পষ্ট করতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণে যেতে ক্ষমতার সঙ্গে অর্থবিত্তের সম্পর্ক ভাঙার তাগিদও দেন বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল 16 বছর আওয়ামী লীগ শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একনায়কতন্ত্র কায়েম করা হয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দাবি ওঠে রাষ্ট্র সংস্কার সহ সুষ্ঠু নির্বাচনের। এমন বাস্তবতায় আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার হওয়া উচিত সে বিষয়ে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। তুলে ধরা হয় 15টি সুপারিশমালা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন সংস্থা ব্যবস্থা সংস্কারের বিষয়ে সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন ও প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন তারা করবেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে কেউ ক্ষমতার বলয়ে থাকলে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া সম্ভব। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এ ধারা থেকে বের হতে হবে। ক্ষমতাতে মধু আছে, জাদুর কাঠি আছে। তো এই আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা জানতে চাই, তারা এই ক্ষমতার যাওয়ার মাধ্যমে যে অর্থবিত্তের মালিক হওয়ার যে সুযোগ, রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ, এটার কিভাবে অবসান ঘটাবে, এবারে আমরা সুস্পষ্ট অঙ্গীকার দেখতে চাই। গণভোটে রাজনৈতিক দলগুলো হ্যাঁ নাকি না এর পক্ষে তা ইশতেহারে সুস্পষ্ট করার দাবি জানান তিনি। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো ওই কি বলে অস্পষ্টতা দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেক, তারা হার পক্ষে না হয় নার পক্ষে। ইতোমধ্যেই জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে দলগুলো, কিন্তু তাদের ইশতেহারের বিষয়টি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সুজন সম্পাদক। নির্বাচন ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যেটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার কাজ শেষ করতে কার্যক্রম অব্যাহত আছে। শনিবার সকালে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বিচার কখনো তো আপনার ওই টাইম স্পেসিফিক হতে পারে না যে এতদিনের মধ্যে বিচার শেষ হতে, এটা তো কোর্টের বিষয়। তবে আপনারা জানেন যে ইতিমধ্যেই চার্জশিট দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। চার্জশিট হলো বিচার ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে যেটা পুলিশের দায়িত্ব, সেটা পুলিশ করবে। তারপরে অবশ্যই সরকারের সার্বিক চেষ্টা থাকবে যে যত তাড়াতাড়ি অপরাধীকে বিচারের সম্মুখীন করা যায় এবং শাস্তি দেওয়া যায়। খালেদা জিয়ার সমাধিতে শনিবারও ছিল মানুষের ঢল। ঘন কুয়াশার তীব্র শীত উপেক্ষা করে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বেগম জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের আদর্শ, ত্যাগ ও নৈতিকতার পথ ধরেই দল এগিয়ে যাবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোরেই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন সর্বস্তরের মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন অনেকেই। বেগম জিয়ার জানাজাতে যারা উপস্থিত হতে পারেননি তারাই এখন ছুটে আসছেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী। মানুষের মনের মধ্যে, হৃদয়ে যেভাবে উনি গেঁথে গিয়েছেন, সেটা আর কোনো নেতা, কোনো নেতৃত্ব আজ পর্যন্ত পারে নাই বিশ্বের। তাই আমি মনে করি যে উনি শুধু বিএনপির নেতা ছিলেন না, উনি সারা বাংলাদেশের নেতা ছিলেন, উনি অভিভাবক ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের জন্য উন্নয়ন শুরু করেছিলেন, জনাব তারেক রহমান ইনশাল্লাহ তার চেয়ে অধিক সময় পাবেন। বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কর্মকাণ্ড বা তার যে আদর্শিক বা তার যে আপসহীনতা, সেটা ধারাবাহিকভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধরে রাখবে বলে আমি প্রত্যাশা করছি। নতুন প্রজন্ম তাঁর চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। যে মানুষটাকে আমরা এত ভালোবাসছি, ওই মানুষটার কাছে হয়তো জীবিত থাকতে যাইতে পারি নাই, মারা যাওয়ার পরে ওনার কবরের পাশে এসে একটু দুরুদে ইব্রাহিম পড়া, এটা একটা মানসিক শান্তি। যখন ছিল তখনও ওনার প্রতি আমরা ভক্ত ছিলাম, অনেক ভালো মানুষ। এখনও ওনার প্রতি মারা যাওয়ার পর থেকে অনেক খারাপ লাগতেছে। এদিকে সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চোখে মুখে ছিল শোকের ছায়া। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এ মেলার মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাংলাদেশের বাজার। এবছর পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন উপদেষ্টা। এদিকে মেলার প্রথম দিন দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। স্টলের সাজসজ্জাতেই ব্যস্ত দোকানিরা। এবার মেলায় বিদেশি স্টলের সংখ্যা কমেছে বেশ। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং বাণিজ্যিক উন্নয়নের মহরত। বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তাই রপ্তানি পণ্যের উন্নয়ন, বহুমুখীকরণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও সম্প্রসারণের পথ তৈরি হয় বৈশ্বিক এ মেলার মাধ্যমে। রেওয়াজ অনুযায়ী বছরের শুরুর দিনেই বসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এবছর দুদিন পিছিয়ে যায় এই আয়োজন। ৩০তম আসরের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা বলেন, দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। উদ্বোধনের পরপরই খুলে দেওয়া হয় মেলার প্রবেশ গেট। প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা ছিল একদমই কম। তবে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। প্রথম দিনে আসা দেখার জন্য দেখি কি অবস্থা হয়। ফার্স্ট ডেতে আসলাম, আরো স্টল বসবে, আর মোটামুটি আমার কাছে আয়োজন এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। শুরু হলেও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। প্রথম দিন গোছগাছ আর সাজসজ্জাতেই দিন পার করেন। সময় গড়ানোর সঙ্গে দর্শনার্থী বাড়বে জানিয়ে গতবারের চেয়ে বেশি বিক্রির প্রত্যাশা জানান তারা। দেশীয় পণ্যের সয়লাভ হলেও এবার বিদেশি স্টলের সংখ্যা নগণ্য। মেলার পরিবেশে ভালো, কমিউনিকেশনে ভালো। ইনশাল্লাহ দেখা যায় যে আগামী 2-4-5 দিনের ভিতরে আমাদের মেলাটা জমে উঠবে। প্রত্যেক বছর আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ হয়, এবারও প্রত্যাশা অনেক আছে। কাস্টমারও বাড়বে। প্রথম দিন উপলক্ষে হচ্ছে গিয়ে খুব ভালো কাস্টমার আসতেছে দেখতেছি। মেলা পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, গ্লোবাল এক্সপোর কারণেই এবার বিদেশিদের সংখ্যা কম। মাসব্যাপী কোনো একটা মেলাতে হয় না, বিদেশিদের আসার ক্ষেত্রে আগ্রহ ঘাটতি থাকে। তো আমরা এইটাকে উপলব্ধি করেই আমাদের এই সোর্সিং মেলা তৈরি করা, যেটা
ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট, সেই উদ্দেশ্যেই হয়তো এখানে মানে আগ্রহের ভাটা পড়ছে। এবারের মেলার পর্দা নামবে 31 জানুয়ারি। মেলায় অংশ নিয়েছে তুরস্ক, সিঙ্গাপুর সহ মোট 11টি দেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। যশোর সদরে শঙ্করপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার নয়ন কাউন্সিলরের অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথার বাম পাশে লাগে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন। খালেদা জিয়া মানুষের কল্যাণের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে জলাঞ্জলি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আর দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে খালেদা জিয়া সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বলে জানান বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। শনিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মুন্সিগঞ্জের লোহজং উপজেলা কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ কে এম রিয়াজুল ইসলাম তুহিন। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক জানান, শত নিপীড়ন নির্যাতনের পরেও বেগম জিয়া দেশ ছেড়ে যাননি। 2007 সালের নির্বাচনে আপোষ করেন নাই। ইভেন তাকে বিদেশে অসুস্থ অবস্থা থেকে বিদেশে নেওয়ার কথা ছিল, তিনি সেদিন যান নাই। কিন্তু তার পরবর্তী সরকার এসে তাকে জেলে পুরেছিলেন, কিন্তু তাতেও তিনি আপোষ করেন নাই। শহীদ রাষ্ট্রপতির জনগণের আদর্শ ভুলে যাও না, দেশের একটি বেগম খালেদার আদর্শ ভুলে যাও না। একজন গেছে একজন আসবে, কিন্তু সেই জন্য আদর্শ মরে যাবে না। আমরা আদর্শের রাজনীতি করি, আগামীতে আদর্শের রাজনীতি হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর শক্ত হাতে দলের হাল ধরেছেন বেগম খালেদা জিয়া। তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়াকে 2 বার গ্রেফতার করা হয়েছে, তিনি আপোষ করেন নাই। আপোষ করেনি বলে তিনি আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন। শোককে শক্তিতে পরিণত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জানান আব্দুস সালাম। আমরা শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আমাদের সরকার নির্বাচন করবো। তারেক রহমানের সাথে যে কোনো সময় যে কোনো ভাবে আমরা এখান থেকে শপথ নিয়ে বলছি, তারেক রহমানের সাথে জাতির জন্য সমস্ত কিছুর মধ্যে আমরা তার সাথে আছি, তার সাথে থাকবো। নির্বাচিত হলে লোহজং উপজেলায় অত্যাচারীদের স্থান হবে না বলে সাফ জানিয়ে দেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। কোনো অন্যায় অধিকারকে বরদাস্ত করবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। সারা দেশে জেঁকে বসেছে শীত। শনিবার রাজশাহী, নওগাঁ ও পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, মৃদু শৈত্যপ্রবাহ আরও 4-5 দিন অব্যাহত থাকবে। এরপর 2টি তীব্র ও একটি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে দেশের বিভিন্ন স্থানে। সে সময় কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রির ঘরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জ। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছেন জেলাবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীত খুব বেশি, কাম কাজ তো নাই, গাই সব জমে আসতেছে, বোঝেন না। একমাত্র শীতের লেগেই মনে করেন যে কাজ কামটা খুব একটা করে পারতেছি না, কাজ কাম নাই। আপনার ঠান্ডা, নিউমোনিয়া সমস্যা, 25 তারিখে ভর্তি করছি। দেশের উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। টানা কয়েকদিন সূর্যের দেখা নেই। কনকনে হিমেল হাওয়ায় স্থবির সেখানকার জনজীবন। কষ্ট তো হচ্ছে, হাত আপনার মানে ঠান্ডাতে মনে হচ্ছে যে শীতল হয়ে যাচ্ছে, এমন অবস্থা। পৌষের তীব্র শীতে কাঁপছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ টানা 4 দিন অব্যাহত রয়েছে। হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
আমরা বাতাসের কারণে বেড়াতে পারছি না, ইনকাম কম আছে। আমাদের এখানে তো প্রচুর শীত, 4-5 দিন ধরে মনে করেন যে ঘর থেকে ঠিক মতন বেরোনোই যায় না। গেল এক সপ্তাহ ধরে গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। বাতাসের আর্দ্রতা 95%, আর ঘন কুয়াশা থাকায় দৃষ্টিসীমা চলে গেছে 200 মিটারের মধ্যে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, চলমান শৈত্যপ্রবাহ দেশে 2টি তীব্র এবং 1টি মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। দিনের তাপমাত্রা তো হয়তো 2-3 দিন পরে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে শীতের তীব্রতাটা আর একটু বাড়তে পারে। সেটা শৈত্যপ্রবাহের কারণে না, মানে কোল্ড ডে কন্ডিশন, অর্থাৎ যখনই দিনের তাপমাত্রাটা কমে আসে সেটা অবস্থাকে আমরা কোল্ড ডে কন্ডিশন, এবং কোল্ড ডে কন্ডিশনের জন্য সামনের দিকে শীতের তীব্রতাটা কিছুটা আরো বাড়তে পারে। তীব্র শৈত্যপ্রবাহ কালে দেশের বিভিন্ন জায়গায় 4 ডিগ্রির ঘরে তাপমাত্রা নামবে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শৈত্যপ্রবাহ যেটা তীব্র শৈত্যপ্রবাহ হলে আপনার তাপমাত্রাটা হবে 6 থেকে 4 ডিগ্রি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যে কোনো আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষের অবদান বেশি উল্লেখ করে তাদের সম্পৃক্ত করেই সরকার উন্নয়ন পদক্ষেপ নেবে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর আফতাবনগরে ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীতে অটোরিকশা অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে এর আওতায় বুয়েট অনুমোদিত ই রিকশার নিবন্ধন শুরুর কথাও জানান উপদেষ্টা। চলাচল নিরাপদ করতে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ প্রকল্প সফল করতে সবার সহযোগিতাও চান আদিলুর রহমান। যে কোনো পরিকল্পনাই নেওয়া হোক না কেন রাষ্ট্রের পক্ষ থেকে তা জনবান্ধব হতে হবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে। এই চিন্তার থেকেই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যে পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিক্সা চালক ভাইদের জন্য, এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো। খেলার খবর। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে ভারতীয় বোর্ডের নির্দেশকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, এমন পরিস্থিতিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বিসিবিকে পরামর্শও দেন তিনি। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কঠোর হিন্দুবাদী দলগুলো তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল, যার রেশ ধরে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, এমন পরিস্থিতিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ। মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, যে আইপিএল এর মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে, তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড, এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। এদিকে যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমকে নগদ অর্থ সহায়তা দিলেন আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শাহিনকে আর্থিক সহায়তা দিতে বলেও জানান তিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শাহিন আলমকে একটি আর্থিক অনুদান দেওয়া হবে এবং আমরা চাই যে শাহিন আলম দ্রুতই তার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে, সে যাতে একজন ভালো পারফর্মার হয়ে তার পরিবার এবং সে তার নিজেকে এবং দেশের জন্য যাতে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত এবং প্রতিষ্ঠিত করতে পারে। এ সময় দেশের সকল ক্রীড়াবিদদের নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান সাবেক এই অধিনায়ক। ক্রীড়াবিদরা হচ্ছে মূল জায়গা, মূল শক্তি, এবং সেই ক্রীড়াবিদদের সকল প্রকারের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবল লিগে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ঢাকা আবাহনী। আরামবাগ ক্রীড়া সংঘকে 3-0 গোলে হারায় আকাশী নীল জার্সিধারী।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর হয়ে ৯ম মিনিটে দলকে এগিয়ে নেয়ার পর ৬০ মিনিটে আবারও জালের দেখা পান সুলেমানে দিয়াবাতে। মাঝে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ব্রুনো মাতোস। এদিকে অন্য ম্যাচে মানিকগঞ্জে ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ ড্র করেছে বসুন্ধরা কিংস। এছাড়া পিডব্লিউডিকে ২-০ গোলে হারায় ফর্টিস এফসি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। ঢাকার ১৩ আসনে বৈধ ১১৯ মনোনয়ন, বাতিল ৫৪, যাচাই বাছাই শেষ হচ্ছে কাল, কমিশন বা আদালতে আপিলের সুযোগ। হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শাস্তি নিশ্চিতে তাড়াহুড়োর সুযোগ নেই। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়, জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখার তাগিদ। এবং নতুন সরকার না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। সস্ত্রীক মাদুরোকে নেওয়া হচ্ছে নিউ ইয়র্কে। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।